আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের পর কল দিচ্ছে, কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না। প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পরই আবিরের ফোন বন্ধ করে ফেলেছে। মিষ্টি, সাদিয়া আর লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বন্যা বিড়বিড় করে বলল, তোদের সাবধান করেছিলাম, একবারের জন্য কথা শুনলি না। ওরা একসঙ্গে বলল, সরি দোস্ত। তাকিব মিনহাজ আর তামিমের দিকে তাকিয়ে দেখছে না। পাবলিক প্লেস মারছিল বলে বাধ্য হয়ে তানবীরকে তখন আটকিয়েছিল রাকিব। না হয় তানবীরের সাথে সাথে রাকিবও দুটাকে পেটাতো। ওদের প্রতি প্রায় 5 মাসের ক্ষোভ জমে আছে রাকিবের মনে। রাকিবের কলিজার বন্ধু আবির। আবিরের সব কিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে, তেমন আবিরও তাই। ছোটোবেলা থেকেই ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং। সচরাচর দেখা যায় এক বন্ধু ঝগড়া লাগলে আরেক বন্ধু থামায়, অথচ ওদের মধ্যে এমন কোনো সম্পর্ক যে একজনের ঝগড়া লাগলে আরেকজনের সঙ্গ দেয়। দুজন মিলে ওই ছেলেটাকে মারে। কলেজ জীবনে রাকিব টুকিটাকি রাজনীতি করত, কিন্তু আবিরের সেসব কোনো ইন্টারেস্ট ছিল না। তবে রাকিবের সাথে যেই লাগতে আসতো, দু বন্ধু মিলে ওটাই অবস্থা খারাপ করে ফেলতো। পরবর্তীতে কলেজের পরীক্ষা রাকিবের রেজাল্ট খারাপ হয় আবির বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল। এখনও কলেজের অনেক বন্ধুরা রাকিবকে লিডার বলে ডাকে। রাকিব আবিরকে কল দিয়েই যাচ্ছে। এই সুযোগে রাসেল চোখের ইশারায় মিনহাজ আর তামিমকে চলে যেতে বলল, কারণ তানবীর যদি বাই চান্স আবার এখানে আসে আর মিনহাজদের সামনে পায়, তাহলে এবার আর ওদের বাঁচানো যাবে না। তামিম মিনহাজকে নিয়ে চলে গেছে। রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করলো, তবুও রাসেলকে কিছু বলেনি। রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে। শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রাকিব এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে বন্যাকে বলল, তুমি বাসায় চলে যাও। বন্যা আচ্ছা বলে চলে গেছে। রাকিব বাকিদের উদ্দেশ্য রেগে বলল, তোমরা যাও এখন। রাকিবের রাগী স্বর শুনে ওরাও মাথা নিচু করে চলে গেছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে। রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল। তানবীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, একটা কথাও বলেনি। রাকিবরা প্রায় 1 ঘন্টা যাবৎ আনাচে কানাচে ঘুরছে, অথচ আবির একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না। বন্যা বাসায় গিয়েই মেঘকে কল দেয়। মেঘ রিসিভ করতে বলল, কিরে তুই ঠিক আছিস? মেঘ মৃদুস্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। তুই আবির ভাইকে কল দে। আমার ভয় লাগতেছে। এখন ভয় লাগে কেন? এতদিন বারণ করার পরও তো একটু ভয় লাগলো না? আমি এখন কি করব? আবির ভাইকে কল দে, আর কিছু করতে হবে না। উনি কি কল ধরবেন? ধরবেন কি না সেটা দিলেই বুঝবি। তুই ওনাকে রাগাচ্ছিস, তোকেই শান্ত করতে হবে। আমি পারবো না, ভয় লাগতেছে। আর একটা কথা বলে তোর খবর আছে, বলে দিলাম। মিনহাজ মিষ্টিদের কথায় লাফানির সময় ভয় ডর কোথায় ছিল তোর? আচ্ছা দিচ্ছি কল। বন্যার কল কেটেই মেঘ আবিরের নাম্বারে বের করলো। ভয়ে বুক কাঁপছে অবিরাম। 5 মিনিট অপেক্ষার পর বুকে সাহস নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। আবিরের ফোন বন্ধ পেয়ে আঁতকে উঠল মেঘ। বারবার কল দিতে লাগলো। ভয় আর দুশ্চিন্তা 3 গুণ বেড়ে গেছে। রাকিব, রাসেল, তানবীর, এদিকে মেঘ, সবাই একেবারে কল দেওয়ার কারণ একবার নেটওয়ার্ক বিজি বলছে, আবার বন্ধ বলছে। মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি। আজও প্রথম আবিরের ফোন বন্ধ। মেঘ রাগে চোটে কান্না শুরু করে দিয়েছে। প্রায় 15 মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামলো। ভয়ে ভয়ে কল করলো তানবীরকে। তানবীর কল রিসিভ করতে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছো ভাইয়া?
তানভীর ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, না বাসা আপাতত কিছু বলিস না। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। মেঘের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনও আবিরের কোনো খবর নেই। আজ বাসায় তেমন মানুষও নেই। মিমের নানু খুব অসুস্থ, তাই মিমরা দুদিন হলো ওদের নানু বাড়িতে গেছে। ইকবাল খান মিমদের নিয়ে গেছে, ওখানে বাসায় আসেনি। হালিমা খান আর মালিহা খান বাসায় আছেন। আলী আহমেদ খান অফিসে, মোজাম্মেল খান আজ সকালে রাজশাহী গেছে। মেঘ উপুর হয়ে শুয়ে ফোনে আবিরের ছবি দেখছে আর অজরে কাঁদছে। মেঘের বর্তমান বয়সটা দোষের। এই বয়সে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না। আবির ভাইয়ের প্রতি বেধর আবেগ, ভালোবাসি শোনার তীব্র আকাঙ্ক্ষা, যে যা বলছে সব শুনছে। নিজের করা ভুলের জন্য এখন খুব পস্তাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, কিন্তু আবিরের কোনো হদিস নেই। আলী আহমেদ খান 7টার দিকে বাসায় ফিরেছেন। আলী আহমেদ খান নিজেও আবিরকে 2-3 বার কল দিয়েছে। আবিরের ফোন বন্ধ পেয়ে বাসায় এসে মালিহা খানকে শুধালো, আবির কি বাসায় আসছে? এখনও আসেনি। ওর ফোন বন্ধ কেন? তোমার সাথে কথা হয়েছে? না, হয়তো ফোনে চার্জ নেই। তুমি দুশ্চিন্তা করো না। আলী আহমেদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছে। একটু পর মেঘের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করলো না, দ্বিতীয়বার রিসিভ করতে ওপাশ থেকে রাকিব আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো, আবির কোথায় তুই? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মেঘ। মেঘ, আমি তোমার রাকিব ভাই। জি ভাইয়া, চিনতে পারছো? রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আবির কি বাসায় গেছে? মেঘ আকুল স্বরে বলল, এখনও আসেনি। উনি কোথায় আছেন ভাইয়া? রাকিব তটস্থ হয়ে বলল, আবির বাসায় যায়নি? তাহলে এই নাম্বার? এটা আমার নাম্বার, ভাইয়ার সিমটা আমায় দিয়েছিল। রাকিব শান্ত স্বরে বলল, ও আমি জানতাম না, সরি। আসলে এই সিমটা আগে আবির ইউজ করতো। দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল। পরে নতুন সিম নিয়েছে। এত বছর যাবৎ নতুন সিমগুলোতেই যোগাযোগ করে আসছি। আজ ওর ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজে এই নাম্বারটা পেয়েছি। এই সিম তাহলে তোমায় দিয়ে দিয়েছে? মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে। প্রায় 2-3 বছর যাবৎ মেঘের এই সিম ইউজ করছে। ভেবেছে তানবীরের সিম, তাই তেমন মাথা ঘামানি। অথচ এই সিম আবির ভাইয়ের। এক মুহূর্তে মেঘের চোখ অন্ধকার হয়ে আসছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এতটা উতলা হয়েছিল, অথচ মেঘের সব কিছু জুড়ে আবিরের স্মৃতি জড়িয়ে আছে। আবির ভাই তাকে সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মেঘ করুণ স্বরে বলল, ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ। অবশ্যই, রাখছি। রাকিব কল কেটে দিতে মেঘ ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছে। নিজের উপর এত রাগ হচ্ছে যে কি করে বুঝতেই পারছে না। ফ্লোরে বসে 2 হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে অপরিচ্ছন্নভাবে কেঁদেই চলছে। রাত প্রায় 9টার পর তানবীর হঠাৎ হালিমা খানকে কল দিল। তানবীরের কথা শুনে হালিমা খান আর্তনা করে উঠল। তানবীর কল কাটতে হালিমা খান ছুটে গেল মালিহা খানের কাছে। মেঘকে অবিরত ডাকতে লাগলো। মেঘ চোখ মুছে ব্যালকনিতে আসতেই দেখল বড় আব্বু আর আম্মু বাসায় থেকে বেরিয়ে যাচ্ছেন। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মেঘ তাড়াতাড়ি আয়, আমাদের বের হতে হবে। কোথায়? তুই আয় আগে। মেঘ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, রেডি হতে হবে না? না, যেভাবে আছিস সেভাবেই চল। মেঘ দ্রুত নেমে আসলো। হালিমা খান বাসায় তালা দিয়ে গাড়িতে বসলো। মালিহা খান শীতল কণ্ঠে শুধালো, কে অসুস্থ? বললে না তো? মেঘ বুকটা ছ্যাঁত করে উঠল। বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। ফোনটা বাসায় ফেলে আসছে। আবির ভাইয়ের খোঁজ পায়নি এখনও। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, কথা বের হচ্ছে না গলা দিয়ে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বলল, হাসপাতালে গিয়ে দেখি। মালিহা খান আর্তনাদ করে উঠলেন, আমাদের কারো কিছু হয়েছে? হালিমা খান তানবীরের কল দিয়ে হাসপাতালের ডিটেলস নিয়েছেন। মালিহা খানের কথা কোনো উত্তর দেয়নি। জ্যাম পেরিয়ে হাসপাতালে আসতে আসতে 10টার উপরে বেজে গেছে।
হাসপাতালের সামনে রাকিব দাঁড়ানো ছিল। সবাই নামতেই রাকিব রাস্তা দেখিয়ে ভিতরে গিয়ে যাচ্ছে। মেঘ হাসছে ঠিকই, তবে হাঁটার কোনো গতি নেই। অক্লিষ্ট আঁখিতে মেঘ রাকিব ভাইকে দেখছে। রাকিবের শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। দেখে বোঝা যাচ্ছে শার্টটা ভেজা। মেঘের পা চলছে না, ভয়ে হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। কোনো রকম ওদের পেছন পেছনে একটা রুমের দরজা পর্যন্ত এসে সবাই থমকে দাঁড়ালো। প্রাইভেট ক্লিনিকে একটা সিমসাম রুমে বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে আবির। মাথায় সাদা ব্যান্ডেজ, ডান হাতে ডান পায়ে ব্যান্ডেজ করা। আবিরের এই অবস্থা দেখে ছুটে গিয়ে মালিহা খান আবিরকে ধরে বিলাপ শুরু করে দিয়েছেন। আলী আহমেদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশেপাশে নজর দিলেন। তারপর ভারী কণ্ঠে রাকিবকে শুধালেন, কি হয়েছে? বাইক অ্যাক্সিডেন্ট করেছে? আলী আহমেদ খান সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন, বাইক কেনার সময়ই বলেছিলাম। একবারের জন্যও আমার কথা মানল না। আলী আহমেদ খান আবার হুঙ্কার দিয়ে উঠল, তানবীর কোথায়? রাকিব আস্তে করে বলে, ইম্পর্ট্যান্ট কাজে গেছে, চলে আসবে। ওর কি এমন ইম্পর্ট্যান্ট কাজ? রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুটা বলছে না। এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এক চুল নড়ছে না। মেঘের অবিক্ষিপ্ত আঁখি যুগল আবিরের পরিশ্রান্ত চেহারা আটকে আছে। হালিমা খান, মালিহা খান অজরে কেঁদেই চলেছেন, কিন্তু মেঘের চোখে এক ফোঁটা পানি নেই, পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, নেই কোনো অনুভূতি। তানভীর হালিমা খানকে ফোন করে আগেই সবটা জানিয়েছিল। হালিমা খানকে শক্ত হতে মেঘসহ বড় আম্মুকে নিয়ে আসতে বলেছিল। তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। আবিরের জ্ঞান ফিরছে না, ডাক্তার বলেছে মাথায় চাপ খাওয়ায় ঘন্টা কয়েক সময় লাগবে, আপাতত হাসপাতালেই রাখতে বলেছেন। এর মধ্যেই তানবীর আসছে। হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে। দু হাতে পায়ে গায়ে রক্তে লেগে আছে। কিছু রক্তের দাগ শুকিয়ে গেছে, আর কিছু দাগ এখনও ভেজা। অ্যাক্সিডেন্টের খবর শুনে তানবীর সবার আগেই আবিরের কাছে পৌঁছেছিল। রাস্তায় স্পিড ব্রেকারের কাছে আবিরের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল। টকটকে লাল রক্তে অর্ধেক রাস্তা ভরে গিয়েছিল। তানবীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছে। হাসপাতালে রাকিব আর রাসেল আগে থেকে উপস্থিত ছিল। রাকিব আর তানবীর মিলে আবিরকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। আবিরের চিকিৎসা শুরু করা মাত্রই তানবীর এই অবস্থায় হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। আবিরকে রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে রাকিবের টি শার্ট আর অন্যান্য কিছু জিনিস নিয়ে আসতে। তানবীর রুমে ঢুকতে আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, কোথায় ছিলে? তানবীর শার্টের হাতা খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল, কাজ ছিল। তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ ছিল। তানবীর রাগী স্বরে বলল, হয়তো। তানবীর হালিমা খানকে আগেই বাসা থেকে ড্রেস আনতে বলেছিল। তানবীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে। আলী আহমেদ খান পাশে একটা চেয়ারে দুহাত মাথা চেপে ধরে বসে আছে। একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কোনো বাবা মাই ঠিক থাকতে পারে না। এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছেন। আলী আহমেদ খান ফোন রিসিভ করতে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বলেন, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছে? কেমন আর থাকবে, তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। কে, আবির? হ্যাঁ। কবে, কিভাবে? আজকে কিছুক্ষণ আগে। কিভাবে অ্যাক্সিডেন্ট করছে এটা ছেলে জ্ঞান ফিরলে বলতে পারবো, এখনও জ্ঞান ফিরেনি। আমি রওনা দেব এখন? না, ডাক্তার বলেছেন তেমন সমস্যা নেই, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। তাছাড়াও কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো। তুই কাজ শেষ করেই আয়। আচ্ছা, তানবীরের কী অবস্থা? ওর অবস্থা আমি বলতে পারবো না। আবিরকে হাসপাতালে এনে কোথায় গিয়েছিল কে জানে, মাত্র আসছে। তোমরা সাবধানে থেকো, আর আমি তানবীরের সাথে কথা বলে নিব। রাত 12টা বাজলে চলো। আবিরের এখনও জ্ঞান ফিরেনি। তানবীর আর রাকিব হাসপাতালের ব্যালকনিতে বসে আছে। মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে। হালিমা খান
মালিহা খান দুজনেই আবিরের পাশে বসে আছেন। তানবীর রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এখানে থাকতে হবে না, আমি আর রাকিব ভাই আছি, কোনো সমস্যা হলে জানাবো। মালিহা খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি যাব না এখান থেকে, থাকবো। আবিরের জ্ঞান ফিরবে কখন? ডাক্তার বলেছেন একটু সময় লাগবে, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না। বড় আম্মু প্লিজ এমন করো না, তুমি অসুস্থ, তাছাড়া বড় আব্বু পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার। তোমরা বাসায় গিয়ে ঘুমাও, সকালে রান্না করে খাবার নিয়ে এসো। মালিহা খানের আপত্তি সত্ত্বেও তানবীর হালিমা খানকে চোখের ইশারায় বুঝালেন ওনাদের নিয়ে যাওয়ার জন্য। মেঘ মাথা নিচু করে বসে আছে। তানবীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুইও বাসায় চলে যা। মেঘ মাথা নিচু করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। সমস্যা নেই, আমরা আছি, তুই বাসায় যা, আমি থাকবো। তানবীর শক্ত কণ্ঠে বলল, মেঘ। মেঘের চোখ টলমল করছে। চোখ তুলে তাকালো তানবীরের দিকে, করুণ স্বরে বলল, প্লিজ ভাইয়া আমি থাকি। তানবীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না। বাধ্য হয়ে তানবীর আম্মু, বড় আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে সুঝিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসছে। হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলেও তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, বুনু থাকতে চাচ্ছে থাকুক, তাছাড়াও তোমরা তো সকালে আসবে। তুমি বড় আব্বু আর বড় আম্মু খেয়াল রেখো, ঠিক আছে? সাবধানে থাকিস আর মেঘকে দেখে রাখিস। আচ্ছা যাও তোমরা। ওরা চলে যেতেই বন্যার নাম্বার থেকে তানবীরের ফোনে কল আসছে। তানবীর কল রিসিভ করতে করতে ভিতরে গেল। বন্যা উতলা হয়ে শুধালো, আবির ভাই কেমন আছেন? আমার ভাইয়ের খবর নেওয়া কি দরকার? চিন্তা করো না, তোমাদের আশা পূরণ হয়েছে। মানে? ভাই অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে। কি বলছেন এসব? তোমরা তো এটাই চাইছিলে। বন্যা মলিন স্বরে বলল, বিশ্বাস করুন আমি এমন কিছু চাইনি, ওরা মজা করছিল। আর তানবীর হুঙ্কার দিল, তুমি ওখানে কি করছিলে? তুমি মেঘকে বারণ করতে পারলে না? ও আমার কথা শুনেনি, আমি বারণ? কিসের বেস্ট ফ্রেন্ড তুমি? বারণ করার সত্ত্বেও বুনু তোমার কথা অমান্য করো কিভাবে? বনা আস্তে করে বলল, মেঘ কোথায় আছে? ওকে একটু দেওয়া যাবে? কি দরকার? কথা যখন মানাতেই পারোনি তাহলে এখন আর কথা বলতে হবে না। একটু দরকার ছিল। কি দরকার আমায় বলো। মিনহাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না, ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম। মিনহাজ আর তামিম যেখানে থাকার সেখানেই আছে। বনুর সাথে কথা হয়নি। শান্তি। মানে কি হয়েছে ওদের? যা করার তাই করেছি। আগামী 3 দিন তাদের কোনো খোঁজ পাবে না। কি বলছেন? কি সব? কি করেছেন ওদের? ওরা কোথায়? ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে। তোমার যদি দুদিনের বন্ধুত্বের সম্পর্কের প্রতি দরদ উতলাইয়া পড়ে তাহলে ভাবো, ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক, জন্মের পর 24 বছর যাবৎ ভাইয়ের ছায় আমি বড় হয়েছি। ভাইয়া আমার জীবনের বন্ধু থেকে কয়েক গুণ বেশি কিছু। ফার্দার যদি বন্ধুদের খোঁজ নিতে আমায় কল করেছ তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। তানবীর কল কেটে মেঘের কাছে আসছে। মেঘ তখনও আবিরের পায়ের কাছেই বসেছিল। তানবীর রুমে এসে তপ্ত স্বরে বলল, তুই ভাইয়ার কাছে থাক, আমি আর রাকিব ভাইয়া বাহিরে আছি। কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। আচ্ছা। তানবীর রুমের লাইট অফ করে একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিয়ে আবার পিছন ফিরে তাকিয়ে বলল, দরজাটা ভিতর থেকে বন্ধ করে দে। তানবীর চলে যেতে মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখ পানে তাকিয়ে রইল মেঘ। নিস্তব্ধ পরিবেশ। আবিরকে দেখে ভিতর ফেটে কান্না আসছে মেঘের। আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের ওপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে অজরে কাঁদছে। মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজে গেছে। কত সময় ব্যাপী মেঘের গভীর
কন্দন চলল তা জানার নেই। শ্বাস ছেড়ে কান্নারত অবস্থা বলতে শুরু করলো, আমি মিনহাজকে পছন্দ করি না, একটুও করি না। আপনাকে ছাড়া আমি কাউকেই পছন্দ করি না। আপনি আমার জীবনের প্রথম একমাত্র ভালোবাসা। আবির ভাইকে ছাড়া মেঘ একেবারে নিঃস্ব। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি এভাবে দেখতে চাইনি। আমি শুধু আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি। আমি মিনহাজরা আমায় বুঝিয়েছিল, আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করছি। আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর জীবনে কারো কথা শুনবো না। আপনি ভালো না বাসলেও আমি কোনোদিনও বাড়াবাড়ি করব না। আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো, কোনোদিনও কোনো অধিকার দেখাবো না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চোরের কি হবে? কিছুক্ষণ চুপ থেকে মেঘ আবার বলতে শুরু করলো, ছোটবেলায় আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টা করেছেন, তবুও আমি বলিনি। আপনি তারপর আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্য নিয়ে আসছেন। আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদয়ের স্পন্দন থেমে গেছিল। সেই দিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করছিলাম। এরপর থেকে প্রতিদিন প্রতিক্ষণে আপনার দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি আমার কাছে থাকলে আমার আকাশ রংধনু ওঠে, মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলেই মন উঠোনে বৃষ্টি নামে। ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমায় নিমন্ত্রণ করতে শুরু করেন। আপনি হয়তো জানেনও না, আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা ব্যালকনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুম কাটাই। আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি। আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসে কিভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে। এখন রাগ করলে সেই রাগ বেশি সময় স্থির হয় না। আপনার একটু যত্নে সব ভুলে যায়, কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। মালা আপু এমপির মেয়ে আচরণে আমায় যতটা রাগিয়েছিল, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত, একটা বাচ্চা আছে। তখন দুরাত আমি শুধু কেঁদেইছিলাম। আপনার অনাদায় কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ ক্ষুব্ধ হয়ে মিনহাজের তালে তাল মিলিয়েছিলাম। আপনার অধিকারবোধ আমায় বরাবরই আকৃষ্ট করে। তবে আজ কেন? অধিকার দেখাননি? আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম, যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনি তখন আমায় দুটো থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না? কেন আপনি নিশ্চুপ থেকে নিজের ক্ষতি করেছেন? মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে, তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবিরের বুকে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের পর আর কোনোদিনও কোনো প্রকার বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই চলব। আপনার ভালোবাসা আদায় করতে আর উঠে পড়ে লাগবো না। আপনি ভালোবাসলেও আমি আপনার, আপনি ভালো না বাসলেও আমি আপনার। তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন। গভীর রাত পর্যন্ত মেঘ আবোল তাবোল বলেই গেছে আর আবিরকে ডেকেছে। ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে। ক্লান্তিতে আবিরের বুকে মাথা রেখে দুহাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সহসা পিট পিট করে চোখ মেলল আবির। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। প্রিয়সীর আবেগজড়িত অনুদ্বিগ্ন অনুভূতি শুনতে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল। আবিরের চোখ নামিয়ে তাকালো মেঘের কন্দিত মুখের পানে। মৃদু আলোতে আবিরের প্রিয়সীকে দেখল খানিকক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস ছাড়ল। এটা প্রথমবার নয়,
মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল, তারপর 1 সপ্তাহ গলা দিয়ে কোনো কথা বের হয়নি মেঘের। তখন মেঘের বয়স 4 কি 5, আর আবিরের বয়স 12 কি 13 চলে। আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। টানা 15 দিনের ওপর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবুঝ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল। আবির আর তানবীরের বয়সের পার্থক্য 2 বছর হওয়ায় তানবীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না। তবে মেঘের জন্মের সময় আবিরের 7-8 বছর ছিল বিদায় মোটামুটি বুঝত। প্রথম বোন হওয়ায় মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির। মেঘের আদো আদো কণ্ঠে ডাক এগিয়ে খেলতে যাওয়া সাধ্যই ছিল না আবিরের। সারাক্ষণ বাড়িতে মেঘের সঙ্গে খেলতো। মেঘ ঘুমালে খেলতে বের হতো। 7-8 বছর বয়সে ছেলের চোখে মেঘ তখন বোনের মানে বোনই ছিল। মেঘকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির। ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে। আবিরের যত্ন মেঘ তখন থেকে আবিরের প্রতি উন্মাদ ছিল। শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎ আবিরের অসুস্থ ছোট্ট মেঘের মনে গভীর আঘাত দিয়েছিল। আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি। 15 দিন পর আবিরের শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছিল। আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারে কমে গিয়েছিল। কোনো কারণেই ব্রেন প্রেশার পড়েছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে আসছিল। ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না। কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না। এ কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল। সেদিন প্রথমবারের মতো ছোট্ট মেঘ আবিরের উপরে উপুর হয়ে পড়ে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে মেঘ বলছিল, ভাইয়া ওঠো, আমার সাথে খেলবে না? মালিহা খান কেঁদে বলেছিলেন, তোর ভাই হয়তো আর কোনো দিনই তোর সাথে খেলতে পারবে না। ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল, চুপ করো, ভাইয়ার কিছু হবে না। আবিরকে শক্ত করে ঝাপটে ধরে আর্তনা করে বলছিল, তোমার কিছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব। ভাইয়া উঠো, কথা বলো আমার সাথে। সবাই টেনেও মেঘকে আবিরের বুকের উপর থেকে উঠাতে পারেনি। মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাও বারবার বলছিল, তুমি মরলে আমায় নিয়ে মরবা, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমিও মরে যাব। মেঘের নিরন্তর কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফিরে দীর্ঘ শ্বাস ছেড়ে পিট পিট করে তাকাতে একে একে চোখ পড়ে বাবা, মা, চাচু, মামুনি কান্নারত মুখমণ্ডল, সেই সাথে অনুভব করে পিচ্ছি 2 হাতের স্পর্শ। আবিরের জ্ঞান ফেরার সবাই যখন আবিরকে ডাকছিল, মেঘও 2 হাতে আবিরের 2 গালে আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, ভাইয়া কথা বলো, ওরা বলছে তুমি নাকি মরে যাবে, তুমি একবার বলো তোমার কিছু হবে না। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবু মেঘের কান্না দেখে মেঘের হাতে স্পর্শ করে অনেক কষ্টে বলছিল, আমার কিছু হবে না। আলী আহমেদ খান দ্রুত গিয়ে ডাক্তার নিয়ে আসছিলেন। ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেছেন। সেই থেকে আরও প্রায় 7 দিন আবির হাসপাতালে ভর্তি ছিল। মেঘ একেবারের জন্য বাসায় যায়নি। সারাক্ষণ আবিরের মাথার কাছে বসে থাকত। মেঘ ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমাতো। 7 দিন পর আবিরকে বাসায় নিয়ে আসছে। আবির আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। বাসায় আসার পরে মেঘের আহ্লাদই কমতি ছিল না। সারাক্ষণ আবিরকে দেখত, আবির খেয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা, ঠিক মতো
ঘুমাচ্ছে কিনা সব নজর রাখা যেন মেঘের একমাত্র দায়িত্ব ছিল। 12-13 বছর বয়সের কিশোরের মনে হঠাৎ করেই মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো। জন্মের পর থেকে 4-5 বছর বয়স পর্যন্ত যাকে বোনের নজরে দেখে এসেছে, হুট করেই তার প্রতি ভিন্ন এক টান অনুভব করতে শুরু করলো। মেঘের আহ্লাদী কণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদয়ে ছুঁয়ে যেত। কিছুদিন পর আবির মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন সোফায় বসে টিভি দেখছিল। তখন মেঘ ছুটে এসে আবিরের পাশে বসতে বসতে বলছিল, ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন? কেন? আম্মুরা বলছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছ। আমি কান্না করেছিলাম বলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, বুঝলা? আবির মলিন হেসে বলছিল, এখন আমার কি করতে হবে? তুমি সবসময় আমার সাথে খেলবা, আমায় ঘুরতে নিয়ে যাবে, আমাকে অনেক আদর করবা, আর কখনো আমায় ছেড়ে যেতে পারবা না। আবির সেই দিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলছিল। আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে, আবির কোনোদিনও তার মেঘকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, আবিরের প্রাণে মেঘেতেই সীমাবদ্ধ থাকবে। মেঘ বলেছিল, মনে থাকে যেন। আবির হেসে বলছিল, তুই ভুলে গেলেও আমি কখনো ভুলব না। সেই দিন থেকে আবিরের মন মেঘেতে আটকে গেছে। আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। মেঘের আহ্লাদী আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল। ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে, সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে। মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতা এভাবে কাঁদছে। আবির গভীর ভাবনায় শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে। মেঘ গভীর ঘুমে বিভোর হয়ে আছে, চোখে পানি এখনও গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আবির বাঁ হাতে মেঘের গাল মুছে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিল। বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে। আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী। আবিরের অপলক দৃষ্টি ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখে রাত কাটিয়ে দিয়েছে। ভোরের আলো ফুটতেই শুরু করেছে, এমন সময় আবির ঘুমিয়েছে। তার ঘণ্টাখানেক পর আচমকা মেঘের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে। চোখ তুলে তাকায় আবিরের মুখ পানে। আবিরকে ঘুমন্ত অবস্থা দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে। ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গিয়েছিল। চুলের কারণে কিছু বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতে খেয়াল করলো আবিরের বাম হাত মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায়। মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে মেঘ ঠোঁটে হাসি ফুটল।